নওগাঁর আত্রায়ে স্ত্রী সন্তানকে হত্যার পর কৃষকের আত্মহত্যা। জামালপুরে স্ত্রীকে খুন করে মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগে স্বামী আটক। ১৩ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের ত্বকী হত্যার তদন্ত। অভিযোগপত্র দাখিলের সময় পিছিয়েছে ১০২ বার। পরিবারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষোভ। ওসমান পরিবার যারা নাকি ত্বকীর ঘাতক, তাদের তো হাজার হাজার পরিবার, এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা। ১০২টা ধার্য তারিখ পার হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কোনো অভিযোগপত্র দাখিল করে না। জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে যমুনার ভাঙন, বাড়িঘর, সড়কসহ বিলীন বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। যতটুক জায়গা ছিল এইটুক জায়গাতে একটু নিঃস্ব হয়ে গেল। বাড়িও করার মতো কোনো ঠাঁই নেই, তাও জায়গা নাই, বাসা নাই, কোনো কিচ্ছু নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নওগাঁর আত্রায়ে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে এক কৃষক। গত রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্ত্রী বৃষ্টি রানী সরকারের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় রাজ সরকারের। এক পর্যায়ে প্রথমে স্ত্রী এবং পরে কন্যা সন্তানকে ছুরিকাঘাত করে রাজ। পরে আত্মহননের উদ্দেশ্যে নিজের গলাতেও আঘাত করে। এ সময় প্রতিবেশীরা বাড়ি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে পথেই মারা যান রাজ সরকার। অবস্থা গুরুতর হয় বৃষ্টি ও তার সন্তানকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই প্রাণ হারায় তারা। নেশা করতো পারিবারিক ভাবে, স্বামী স্ত্রী এবং বাপ মা সবার সাথেই ওর মানে নেশা বনিবনা হতো না। সবসময় একটু মাথা মানসিক সমস্যা ছিল। এই কারণে কালকে ওই পরিবারের মধ্যে সবার একটু ঝগড়াঝাটি হচ্ছে। রাত্রে ঘরের ভিতরে ঢুকে ঢিল দিয়ে স্বামী স্ত্রী এবং মেয়েকে স্টেপ করছে, নিজের গলায় স্টেপ করছে। ছোটন, কি নিয়ে পারিবারিক কলহ ছিল? পুলিশ এবং স্বজনরা কি বলছেন? দেবাশিস, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনের এই বাড়িতে জয় সরকার তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। তার বাবা মাও তার সঙ্গে একই সঙ্গে থাকতেন। গত রাতে যে ঘটনাটি, সেটি সূত্রপাত রাত 10টার দিকে। পরিবারের সদস্যরা বলছেন, বিশেষ করে জয় সরকারের বাবা এবং মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটতো, তবে তার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল, এরকম কিন্তু দাবি করেছে। যদিও পুলিশ এবং গ্রামবাসী তারা বলছে যে জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা এবং দফায় দফায় বেশ কয়েকবার ঝগড়া বিবাদ হয়েছে। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে অনেকবার ঝগড়া বিবাদ হয়েছে। তার স্ত্রী বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে গেছে, এরকম ঘটনা ঘটেছে মাঝখানে। কিন্তু গতকালকে যখন রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এবং এক পর্যায়ে জয় সরকার তার স্ত্রী এবং সন্তানকে ছুরিকাঘাত করে এবং তারা লুটিয়ে পড়লে জয় সরকার নিজেও তার বুকে ছুরিকাঘাত করে, এমনটি কিন্তু নিহতের স্বজনরা আমাদেরকে বলেছে, বিশেষ করে জয় সরকারের বাবা মা আমাদেরকে বলেছেন। এবং তারপরে পরেই কিন্তু স্বজনরা সহ প্রতিবেশী যারা আছেন তারা উদ্ধার করে তিনজনকেই আত্রাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে গুরুতর অবস্থায়, অর্থাৎ স্ত্রী এবং তার কন্যাকে গুরুতর অবস্থায় কিন্তু পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আসলে শেষ রক্ষা হয়নি, তারা তিনজনই মারা গেছেন। জয় সরকার মারা গেছেন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী সন্তান মারা যায়। এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। স্থানীয়রা বলছেন যে আসলে এই মাদকাসক্ত হওয়ার কারণে প্রায় দিনই এ ধরনের তাদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ দেখা দিত এবং এ ধরনের ঘটনা ঘটতো। শেষ পরিণতি আসলে এই তিনজনকেই চলে যেতে হবে এভাবে তারা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে তার স্ত্রী
মিষ্টি সরকারের স্বজনরা এসেছেন এখানে, তারা কিন্তু বেশ শোকাহত এবং আমাদেরকে বলেছেন যে এই ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এইটিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি কিন্তু আমাদেরকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং নিহতের স্বজনদের পক্ষ থেকে। দেবাশিস। শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গত রাতে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় 15 বছর আগে হোসেন তাইফুর ও তাহমিনা আক্তার তানিয়ার বিয়ে হয়। তাদের 2 সন্তানও রয়েছে। তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। পুলিশ জানায় তাইফুর তাহমিনা দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত রাতে স্ত্রীকে হত্যা করে তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। মরদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। আটক করা হয় তাইফুরকে। ঘটনার সময় তাইফুর তাহমিনা দম্পতির 2 সন্তান নানা বাড়িতে ছিল বলেও জানায় পুলিশ। এসে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় বিছতে আছে। এটা পারিবারিক কল ছিল, তার 2টি ছেলে বাচ্চা আছে। একটা নিরীহ মেয়ের যেভাবে হত্যা করছে, এটার মানে এটার যাতে ফাঁসি হয় এই ধরনের একটা আমরা বিচার চাই। এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এটা পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিটা আমরা তদন্ত করে বিস্তারিত জানব। যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয় এবং স্থানীয় জনতার সহযোগিতা এবং সে আমাদের পুলিশ হেফাজতে আছে। নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের 13 বছর পেরিয়েছে, যা একটি শিশুর শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার সমান সময়। অথচ দীর্ঘ এই সময়ে তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। দ্রুত সময়ে বিচার শেষ করার দাবি পরিবারের সদস্যদের। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর শীতলক্ষার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকির বাবা এবং মামলার বাদী রফিউর রাব্বি। জানান, শুরুর দিকে কিছুটা আশার মুখ দেখলেও পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে বিচারের দরজা পুরোপুরি খোলেনি। যদিও মামলার পর গ্রেফতারকৃত সুলতান শওকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু আলামত উদ্ধার করে র্যাব। পরবর্তীতে 2014 সালে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে খসড়া তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 1 যুগেরও বেশি সময়ে অভিযোগপত্র দাখিলের জন্য সময় পিছিয়েছে 102 বার। দ্রুত বিচার শেষ করার দাবি পরিবার ও বাদীপক্ষের আইনজীবীর। ওসমান পরিবার যারা নাকি ত্বকির ঘাতক, তাদের তো হাজার হাজার কোটি টাকা। এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা এই সংশয়টা এখন তৈরি হচ্ছে। এই জন্য যে এই যে ওসমান পরিবার সপরিবারে তারা দেশ থেকে পালিয়ে গেলেন এবং এইটা আমাদের দেশের যে সংস্থাগুলো যারা রয়েছে তারা তাদের সহযোগিতা করেছে। আওয়ামী লীগ আমলে তারা যেটুকুন চেয়েছে সেটুকুনি হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, তার বিচার কিন্তু হয়েছে। কিন্তু ত্বকি হত্যার হত্যাকারী যেহেতু তার দলের লোকজন, সেহেতু তারা চায়নি এই বিচারটি হোক। 102টা ধার্য তারিখ পার হয়ে গেছে, ধার্য তারিখ, কিন্তু এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল করে নাই। দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের লোকজন এমন একটি বিষয় নিয়ে তারা বসে আছেন, তারা আসলে ওই বিচার করতে তাদের সদিচ্ছার ব্যাপক অভাব। এটা আমরা বিগত 2 সরকারের কাছে লক্ষ্য করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলাতে উঠেছে, তাদের কি বলে শুনানিতে এসেছে, কিন্তু কোনো রকম আসলে খুব বেশি আমরা আগাতে দেখিনি। তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি মামলার তদন্তকারী সংস্থা র্যাব 11। জানিয়েছে মামলার তদন্ত এখনও চলমান, কার্যক্রম শেষ হলেই দেয়া হবে অভিযোগপত্র। এদিকে বৃহস্পতিবার মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করলে আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আদালত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের শঙ্কার কারণে বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। গত রাত থেকেই পাম্পে তেল নিতে ভিড় করেন অনেকে। সকাল হওয়ার পর থেকে সেই লাইন আরও দীর্ঘ হয়। ক্রেতাদের এই অস্বাভাবিক ভিড় নিয়ে পাম্প সংশ্লিষ্টরা বলেন, শঙ্কা থেকে মানুষের বেশি করে তেল সংগ্রহ করছেন।
এতে সাময়িক চাপ সৃষ্টি হলেও কোনো সংকট নেই। তবে ক্রেতারা বলেন, যুদ্ধের কারণে তেল সংকট তৈরির শঙ্কা থেকেই প্রয়োজন মতো পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন। সেই সাথে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন BM খোরশেদ। খোরশেদ, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে কিনা? দেবাশিস, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে তেলের যে একটা সংকটের যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা কিন্তু আসলে থেকেই যে তেল কেনার কিন্তু একটা হিড়িক কিন্তু আমরা দেখছি পাম্পগুলোতে, এবং সেই সংকট শুরু হওয়ার আগে আসলে একটা সংকট তৈরি হয়েছে। আমরা এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমি সারমানো ফিলিং স্টেশনে এই মুহূর্তে রয়েছি। এইখানে আমরা সকাল থেকে দেখছি যে শত শত মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তেলের জন্য কিন্তু আসলে ভিড় করেছিল, এবং ভোরের দিকে এই পাম্পে 13,000 লিটার ডিজেল কিন্তু এখানে এসেছিল, এবং 12টা বাজতে না বাজতেই সেই তেল কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এবং এখন যাদেরকে আসলে ক্যামেরায় দেখছে তারা সবাই কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা রয়েছেন। এবং আপনি জানেন যে এখন আসলে বড় মৌসুম, এই মৌসুমে আসলে তেলের একটি ডিজেলের চাহিদা কিন্তু বেশ, কারণ এই মুহূর্তে তাদেরকে সেচ দিতে হচ্ছে এবং ট্রাক্টর চালাতে হচ্ছে। এবং এই সংকট যদি আসলে তৈরি হয়, যে কারণে আসলে চিন্তার ভাঁজ কিন্তু এখানকার কৃষকদের, যারা আসলে সেচ মালিক যারা রয়েছেন, যারা বিভিন্ন গভীর নলকূপের সাথে রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু পড়েছে। একই সাথে যে সকল যানবাহনগুলো দেখছে তারাও কিন্তু আসলে তেলের জন্য কিন্তু আসলে এখানে কিন্তু অপেক্ষায় আছেন। তেল কিন্তু আসলে আজকে কিন্তু আর মিলছে না। এবং আরেকটি যে বিষয় স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন, স্থানীয় পর্যায়ে যে সকল খুচরো যে সকল তেল বিক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে তেল কিন্তু বন্ধ, একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, এবং তার অনেকে আশঙ্কা করছেন যেটা আসলে মজুত করা হয়েছে হয়তোবা বেশি দামে বিক্রি করার জন্য, কিংবা সামনে হয়তোবা এটা কালোবাজারে বিক্রি করার জন্য। এবং অনেকেই শঙ্কা করেছেন যে পাম্পগুলোতে এত তাড়াতাড়ি তেল ফুরিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে অনেক ব্যবসায়ী হয়তোবা মজুত করেছেন। এই জন্য তারা কিন্তু আসলে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন যে এই সংকট আসলে কৃত্রিম কিনা সেটা আসলে খতিয়ে দেখার জন্য বলছেন। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই যে একত্রে এত মানুষ আসলে তেল নিতে আসার কারণেই এই সংকটটা তৈরি হয়েছে। বিগত সময় কিন্তু এত মানুষ একত্রে কিন্তু আসেনি। 13,500 লিটার তেল ভোর থেকে 12টার মধ্যে কিন্তু আসলে শেষ হয়ে যায়, এটা তারা আসলে বলছেন যে এটা আসলে বিগত দিনে আসলে তাদের এটা হয়নি। এবং যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, শনিবারও তারা বলছে ডিপো বন্ধ, যারা আসলে তেল পায়নি তাদেরকে বলা হচ্ছে যে রোববার আসলে যোগাযোগ করার জন্য। এবং অনেকেই বলছেন যে আসলে রোববার পর্যন্ত তাদের অনেকেরই আসলে ক্ষতির মুখে পড়তে হবে, কারণ এখন পুরো ভরা মৌসুম আসলে এখানে বড় চাষাবাদের, সেইখানে আসলে এই সমস্যাটা কিন্তু আমরা খুবই কিন্তু প্রকট দেখছি। এবং আমরাও আসলে এখানে যে বিষয়টি রয়েছেন যে এটা আসলে সত্যি সংকট নাকি কৃত্রিম সংকট তৈরি করে আসলে কেউ আসলে ব্যবসায়ীরা কিংবা যারা সংশ্লিষ্টরা রয়েছে তারা আসলে ফায়দা লুটছে, সেই বিষয়টা আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এখানে ভুক্তভোগী যারা রয়েছেন। দেবাশিস, ধন্যবাদ খোরশেদ যুক্ত হবার জন্য। যমুনা নদীর অসময়ের ভাঙনে বিপাকে জামালপুরের দেওয়ানগঞ্জবাসী। নদীগর্ভে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, বাড়িঘর ও ফসলি জমি। হুমকিতে একাধিক সরকারি প্রতিষ্ঠান, কয়েক বিঘা কৃষি জমি ও কয়েকশো বসত ভিটা। অভিযোগ, খোঁজ রাখছে না কেউই। পানি উন্নয়ন বোর্ড দিয়েছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বড় আকারের প্রকল্প গ্রহণের তাগিদ দিলেন স্থানীয় সংসদ সদস্য। 1990 সাল থেকে পৈতৃক ভিটায় 80 বছরের আবুল কাশেম 8 সন্তান নিয়ে এই উঠানেই কেটেছে 3 দশক। কিন্তু যমুনার ভাঙন কেড়ে নিচ্ছে মাথা গোজার ঠাই। বয়সের ভারে নুজ্জ কাশেম খুঁজছেন নতুন ঠিকানা। একটু জায়গা ছিল, এই জায়গাতে একটু নিঃস্ব হয়ে গেল। বাড়িও করার মতো কোনো ঠাই নেই। এখন একজনের জায়গায় যায় কিছুটা ঠাই নেওয়ার বন্দোবস্ত করতে আসি। শুধু এই প্রবীণ নন, সম্প্রতি নদী ভাঙনে বসত বাড়ি হারিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জের শতাধিক বাসিন্দা। টানা 6 মাস ধরে রুদ্ররূপ ধারণ করেছে নদী। বিলীন একরের পর একর ফসলি জমি, বাড়িঘর। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ খোলাবাড়ি যোগাযোগের একমাত্র সড়কের অনেকটা। দুর্ভোগে 20,000 বাসিন্দা। তাও জায়গা নাই, বাসা নাই, কোনো কিচ্ছু নাই। কই যাব না যাব ওটা কোনো নাই। 2 সপ্তাহ আগেও রাস্তাটা ফুললি ভালো ছিল, তারপরে এখন আর যাওয়ার মতো অবস্থা নাই, একদম নদীর গর্ভে চলে গেছে। স্থানীয়রা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে বিলীন হতে পারে আরও 4টি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও কেউ খোঁজ নিচ্ছেন না, অভিযোগ তাদের।
এই নদী আজ থেকে আরও 5 কিলোমিটার সামনে ছিল। এই পর্যন্ত এই নদী কোনো শাসনের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করে নাই। ঘর বাড়ি নিয়ে টানাটানি নদীর কোনো নেয় না, পদক্ষেপই নেয় না সরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। এছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জানান সংসদ সদস্য। আমরা 157 মিটার এমার্জেন্সি প্রোটেকশন দিয়েছি এই বিগত বন্যায়, আর এখন বর্তমানে আমরা আরও 220 মিটারের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। ইতিমধ্যেই ডিপিপি সাবমিশন একটা হয়েছে 570 কোটি টাকার, এবং এটাকে বড় করতে হবে অনেক। আপাতত এটাকে বন্ধ করার জন্য প্রি একনেকে আমি গতকালকেই পাঠিয়েছি। যমুনার বুকে চর জেগে ওঠায় বাম তীরের 1.5 কিলোমিটার এলাকায় হচ্ছে এই ভাঙন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এবার অনেকটা আগেভাগেই শুরু হয়েছে চুয়াডাঙ্গায় ঈদের কেনাকাটা। রোজার শুরু থেকেই পছন্দের পোশাক কিনতে বিপণী বিতান ও শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। শেষ সময়ে ভিড় ও বাড়তি দামের চাপ এড়াতে অনেকেই আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতা বিক্রেতারা বলছেন, পণ্যের দাম কিছুটা বাড়লেও কেনাকাটা তুঙ্গে। রোজার শুরুতে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে চুয়াডাঙ্গার মার্কেট ও বিপণী বিতানগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বড়বাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মধ্য রমজানে নারী, তরুণ তরুণী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশি ভিড়। পছন্দের পোশাক কিনতে ও শেষ সময়ের ঝামেলা এড়াতে কেনাকাটা সারছেন অনেকেই, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুবই ভালো লাগছে, আমার নিজের দেশে আমি একটু বাজার করতে পারছি, খুব আনন্দ লাগছে, সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। বিভিন্ন রেটের বিভিন্ন ক্যাটাগরির পাঞ্জাবি ছেলেরা চয়েস করছে বাড়িতে, এখানে সব ছাড়া রিজনেবল প্রাইসে পাচ্ছি। এদিকে রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতি থাকায় খুশি ব্যবসায়ীরাও। তাদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কেনাকাটার চাপ। কিছু জিমিচু শাড়ি আছে, চমক শাড়ি আছে, কাতান শাড়ি আছে, এগুলো আমাদের দেশি আইটেমটা পণ্যটা এবার বেশি বিক্রি। 15 রোজার পর থেকে প্যান্টটা বেশি বিক্রি হয়, এখন বেশি বিক্রি হচ্ছে আমাদের পাঞ্জাবিটা। রোজার কেনাকাটাটা শুরু থেকেই দেখা যাচ্ছে, খেয়াল করা যাচ্ছে যে আগের অন্যবারের তুলনায় একটু মোটামুটি একটু বেশি। ন্যায্য মূল্য ও মানসম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতে নিয়মিত তদারকি ও অভিযান চালাচ্ছে প্রশাসন, দাবি কর্মকর্তাদের। আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রয়েছে এবং ভোক্তারা যাতে কোনো প্রতারিত না হয়, এটা আমাদের যে হটলাইন নাম্বার আছে এবং আমার যে অফিসিয়াল নাম্বার আছে, এগুলাতে যদি তারা আমরা জানাই, আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ গ্রহণ করছি। ঈদ বাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।